সেই মহিলা সম্পূর্ণ ঝুঁকে আমার দিকে তাকিয়ে রয়েছে। শীর্ণ ফ্যাকাশে একটা হাত যেন আমার কাছে এগিয়ে আসছে ধীরে ধীরে। গল্পকথার আসর প্রতি শুক্রবার রাতে আর প্রতি রবিবার দুপুরবেলা থাকবে কিছু ভয় আর কিছু রোমাঞ্চ মিশ্রিত ঘটনার সম্ভার। আমার সকল শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। মাঝে কিছু প্রবলেমের জন্য প্রতি শুক্রবার আর রবিবার ঠিকঠাক মতো ভিডিও আপলোড করা হচ্ছিল না, কিন্তু কথা দিচ্ছি এবার থেকে প্রতি শুক্রবার এবং প্রতি রবিবার আপনারা পাবেন নতুন নতুন ভিডিও। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তবে কোনো রকম কুসংস্কার ছড়ানোর জন্য এই ভিডিওগুলো নয়। যারা বিশ্বাস করেন তারা বিশ্বাস করেন, আর যারা বিশ্বাস করেন না তারা গল্পের আকারেই না হয় শুনবেন। তবে বলে রাখি, যদি আপনাদের জীবনে ঘটে থাকে এমন কোনো ঘটনা, বা আপনাদের চেনা পরিচিত কারোর সাথে যদি ঘটে থাকে এমন কোনো ঘটনা, চাইলেই তা আপনি আমার সাথে শেয়ার করতে পারেন। ডেসক্রিপশন সেকশনে সমস্ত লিংক দেওয়া রয়েছে। আশা করি সবাই ভালো থাকবেন। আর যদি ঘটনাটি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আর ঘটনাগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তবে আর দেরি না করে শুরু হচ্ছে আজকের ঘটনা। ঘটনাটি যার সাথে ঘটেছিল তার নাম রনিতা। 2018-তে তার সাথে ঘটে যায় এই ভয়ঙ্কর ঘটনাটি। মৃণাল রায়, যিনি বর্তমানে রনিতার হাজবেন্ড, তার বাড়ি বারুইপুরে। তিনি পোস্ট অফিসে চাকরি পান। প্রথমে পোস্টিং ছিল বারুইপুরেতেই, কিন্তু পরে তাকে ছত্তিশগড়ে ট্রান্সফার করা হয়। যেহেতু পোস্ট অফিসের কাজ, তাই তাদের অনেক সময় অনেক দূরে দূরে ট্রান্সফার করা হতো, সেটা রাজ্যের বাইরেও হতে পারে। তাই তিনি প্রথম ট্রান্সফার পান ছত্তিশগড়ে। ছত্তিশগড়ে যাবার আগেই তিনি রনিতার সাথে বিয়ে করে নেন। অ্যারেঞ্জ ম্যারেজ হলেও তাদের মধ্যে বিয়ের আগে থেকেই কথাবার্তা দেখাশোনা করার একটা ব্যাপার ছিল। রেজিস্ট্রিও হয়ে যায় আগেই। তারপর থেকেই তাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। মৃণালবাবু ঠিক করেন বিয়ের পর তিনি আগে চলে যাবেন সেখানে। এরপর ওখানে গিয়ে একটা বাড়ির বন্দোবস্ত করে তারপর তিনি রনিতাকে সেখানে নিয়ে যাবেন। অফিস থেকে একটা কোয়ার্টার দেয়া হয়েছিল ঠিকই, কিন্তু কোয়ার্টারটার অবস্থা খুব একটা ভালো না। পরিবেশটাও খুব একটা তার পছন্দ হয়নি। কিরকম পুরাতন পুরাতন ভাঙাচোরা, তার দেখে মোটেই পছন্দ হয়নি। তাই তিনি স্থির করেন ওখানে কিছুদিন একটা হোটেলে থেকে বা কোনো একটা মেসে থেকে তারপর তিনি ওখানে একটা ভাড়া বাড়ি খুঁজে নেবেন এবং রনিতাকে সেখানে নিয়ে যাবেন সুন্দর একটা ঘর পছন্দ করে। অফিস থেকে প্রায় 20 মিনিটের দূরত্বে তিনি একটি ভাড়া বাড়ি পেয়ে যান। বাড়িটি দেখে তার বেশ পছন্দ হয়ে যায়, আর তিনি সেখানে অ্যাডভান্সও করে দেন। কথা হয়ে যায় পরের মাসেই তিনি নিয়ে আসবেন তার স্ত্রীকে। এরপর রনিতার সাথে তার কথা হয় মার্চ মাস। তখন তিনি প্রথমবার রনিতাকে নিয়ে কলকাতা থেকে চলে আসেন এই ছত্তিশগড়ে। বাকি ঘটনাটা আমি আপনাদের কাছে রনিতার ভাষাতেই তুলে ধরছি। তখন মার্চ মাস। আমি প্রথমবার কলকাতার বাইরে এতদিন থাকার একটা পরিকল্পনা নিয়ে যাই। নতুন সংসার, সাথে বড় কেউ নেই। এতদিন মৃণালকে চিনতাম, তবে খুব কম দিনের আমাদের চেনা পরিচিতি। ফোনে কথা হতো, মাঝে কয়েকবার দেখা হয়েছিল। তারপরেই বিয়ে হয়ে যায়। বিয়ের 20 দিনের মধ্যেই মৃণাল চলে আসে এখানে। একটু ভয়ও ছিল, কোনোদিন এভাবে বাইরে থাকিনি তাই। কিন্তু মানুষটা এত ভালো, এখানে এসে আমি মৃণালকে স্বামী কম বরং খুব ভালো বন্ধু হিসাবে পেয়েছিলাম। এবার বাড়িটার কথা বলি। বাড়িটা একটা ছোট্ট বাউন্ডারির মধ্যে ঘেরা। একতলা বাড়ি, কিন্তু পুরোটাই ফ্ল্যাট সিস্টেম। 3টে ঘর রয়েছে সেপারেট সেপারেট, আর প্রতিটা ঘরের মধ্যে রয়েছে আবার 2টো করে ঘর।
অ্যাটাচ বাথরুম প্রতিটা ঘরেতেই। আমরা যেখানে উঠেছিলাম, মানে যেখানে আমরা থাকতাম, আমাদের ঘরের পাশের ঘরটা খালি পড়েছিল, আর ঠিক তার পাশের ঘরটা একজন ভাড়া নিয়েছিল, সে সেখানে টিউশন করত। অনেক ছেলে মেয়ে সেখানে পড়তে আসতো। মৃণাল অফিসে চলে গেলেও সারা দিন যেহেতু এখানে ছেলেমেয়েরা আসতো, কথা বলতো, আমার ততটা একাকিত্ব বোধ হতো না। এইভাবে সব ঠিকঠাক চলছিল। এরই মধ্যে আমরা এই ছত্তিশগড়ের কিছু সুন্দর সুন্দর জায়গা ঘুরেও আসি। সেখানে বেশ কিছু লোকের সাথে আমাদের পরিচয়ও হয়। বেশ ভালোভাবেই কেটে যাচ্ছিল দিনগুলো আমাদের। কিন্তু হঠাৎ একদিন দুপুরবেলা আমি ঘরের সব কাজ করে খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছিলাম। হঠাৎ মনে হলো ঘরের দরজার কাছে ঠিক চৌকাঠের উপর কেউ যেন বসে আছে, আর আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে সে তাকিয়ে রয়েছে। সেদিন আমি ঘুমের মধ্যেই তাকে দেখেছিলাম, এবং চোখ খুলেই আমি আর কাউকে দেখতে পাইনি। আর সেই অবাক দৃষ্টি দেখে আমার যেন বুক ধড়াস করে উঠেছিল। সেদিন আমার ঘুম আসেনি আর দুপুরবেলা। আমি এ ঘর ও ঘর পায়চারি করে কাটাই। বিকেল থেকে আবার সব ঠিক হয়ে যায়। সবাই পড়তে আসে, হই হুল্লোড় করে, কথা বলে, গম গম করছে পাশের ঘরটা। আমিও ভুলে যাই এই ব্যাপারটা। এরপর আবার ঠিক 2-4 দিন পর সেই একই মহিলাকে দেখতে পাই ঘরের চৌকাঠে বসে থাকতে। এর কয়েকদিন পর আবার একই জিনিস দেখি। তখন ভয় লাগতে শুরু করে। স্বপ্ন হলে আমি এক স্বপ্ন বারবার কেন দেখছি? এর কিছুদিন পর দুপুরে আমি দেখি আবার সেই মহিলা, তিনি তখন চৌকাঠে না, একেবারে আমার ঘরের মধ্যে বসে আছে, আর তার হাতটা আমার দিকে বাড়িয়ে দিয়েছে। সরু ফ্যাকাশে হাড় জিরজিরে হাতটা দেখে আমার গা শিউরে ওঠে। ভয় আমার স্বর সেদিনকে বন্ধ হয়ে যায়। কোনো কথা বলার ক্ষমতা সেদিন আমার ছিল না। কোনো রকম ঘুমটা ভেঙে যায়। বিছানা থেকে উঠে কোনো রকম জলটা খাই। সেদিন আমি মৃণালকে সব কথা খুলে বলি। মৃণাল শুনে ভারী অবাক হয়। ও বলে, আমি এখানে আসার আগে একদিন দুপুরবেলা ঠিক এইরকমই একজন মহিলাকে স্বপ্নে দেখেছিল সে। চৌখাটে বসে থেকে সেই মহিলা যেন মৃণালের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিল, বড় কাতরভাবে যেন তাকাচ্ছিল তার দিকে। এইসব শুনে আমি বুঝতে পারি আমরা আসলে কোনো স্বপ্ন দেখছি না। একই স্বপ্ন দুজনে একই লোককে কি করে দেখতে পারি? কিন্তু ভাগ্যের কি পরিহাস, ঠিক তার পরদিনই আমি জানতে পারি আমি কনসিভ করেছি। শুনে খুব আনন্দ হচ্ছিল। সেদিন আর সারা দুপুর আমি ঘুমাইনি। ভয়ও লাগছিল যদি চোখ বন্ধ করি আবার সেই মহিলাকে দেখতে পাই। এর মধ্যে আমি আর মৃণাল ঠিক করি আমরা এই ঘরটা ছেড়ে দেব। এভাবে থাকা সম্ভব নয়। কিন্তু বিশ্বাস করবে না, ঠিক 4-5 দিনের মাথায় আবার যখন দুপুরে আমি একটু ঘুমিয়ে পড়েছি, আমি যেন স্পষ্ট বুঝতে পারি সেই মহিলা আমার খাটের কাছে দাঁড়িয়ে আছে। সে তার হাত দিয়ে আমার পেটে স্পর্শ করছে। সেই ঠান্ডা শীতল হাতের স্পর্শে আমার ঘুম ভেঙে যায়। সারা শরীর যেন কাঁটা দিয়ে উঠেছিল সেদিন। তারপর আর আমার ভয়তে ঘুম আসেনি। আমি অপেক্ষা করতে থাকি মৃণালের জন্য। মৃণাল বাড়িতে আসলে আমি তাকে সব কথা জানাই। এদিকে মৃণালও প্রচণ্ড ভয় টেনশনে একাকার হয়ে গেছিল। এত ঘর খোঁজা হচ্ছে কিন্তু কোনো ঘর পাওয়া যাচ্ছে না। ঠিক তারই মধ্যে ঘটে গেল আরও একটি ঘটনা। সেদিন আমি
বসেছিলাম ঘরের মধ্যে। কোনো কারণে সেদিনকে কোচিংটাও ছুটি ছিল। মৃণালও বাড়িতে ছিল না। আস্তে আস্তে তার দেরি হবে সে জানিয়েছিল ঠিকই, কিন্তু আমার যেন একা থাকতে সেদিনকে খুব ভয় করছিল। হঠাৎ করে অনুভব করি কেউ যেন আমার গায়ের কাছে কাছে ঘুরে বেড়াচ্ছে। তার নিঃশ্বাসটা সম্পূর্ণ আমার গায়ের ওপর আসছে। আমি অনুভব করতে পারছি সে আমার পাশেই দাঁড়িয়ে রয়েছে, কিন্তু কাউকে দেখতে পারছি না। ভয় সেদিন আমার গলা শুকিয়ে যায়। বিছানা থেকে নামতে পর্যন্ত ভয় পাচ্ছিলাম। হঠাৎ কলিং বেলটা বেজে ওঠে। বুঝতে পারলাম মৃণাল এসে গেছে। কোনো রকমে মৃণালকে চিৎকার করে বললাম, গেটটা তুমি খুলে ভেতরে আসো, আমার ক্ষমতা নেই বিছানা থেকে ওঠার। মৃণাল তো ভয় পেয়ে গিয়ে তাড়াহুড়ো করে ওর কাছে থাকা চাবিটা নিয়ে গেটটা খুলে ভেতরে আসে। এরপর থেকে সে আরো বেশি করে জানান দিতে থাকে তার অস্তিত্ব। সেই বাড়িতে থাকা আর যেন সম্ভব হয়ে উঠছিল না। এদিকে মৃণালের কাজেরও চাপ বেড়েছে। নতুন ফ্ল্যাট খুঁজতেও বেশ সমস্যা হচ্ছিল। এইসব প্রবলেমের কথা আমি মাকে জানাই। মা শুনে বলে, যত তাড়াতাড়ি পারিস এখানে চলে আয়, তোকে ঠাকুর বাড়ি নিয়ে যাব, দেহ বন্ধন করাবো। মৃণালও শুনে বলে, তুমি চলে গেলেই আমি এই বাড়ি ছেড়ে কোনো মেসে চলে যাব, যতদিন না অন্য কোনো ভালো বাড়ি পাচ্ছি। আমরা বুঝতে পারছিলাম এখানে আর বেশি দিন থাকা কোনোভাবেই সম্ভব নয়। এদিকে হঠাৎ ঘটে গেল আরও একটি ঘটনা। মৃণাল সেদিন বাথরুম থেকে বেরাতে গিয়ে অদৃশ্য কারোর সাথে ধাক্কা খেয়েছিল। এরপর যেটা ঘটেছিল তা আমি কোনো দিন ভুলতে পারবো না। সেদিন দুপুরবেলা আমি সবে খেয়ে উঠেছি, বাথরুমে গেছি। বাথরুম থেকে বেরাতে গিয়ে পায়ে হোঁচট খেয়ে সবে পড়তে যাব, মনে হলো কেউ যেন আমার কাপড়টা টেনে ধরেছে। আর সেদিনের মতো আমি পড়ার হাত থেকে বেঁচে গেছিলাম। সেদিন ভয়ও যেমন আমার লেগেছিল, মনে মনে বিশ্বাস করেছিলাম যে রয়েছে সে চায় না আমার কোনো ক্ষতি হোক। রাতে যখন শুয়েছি দেখি সেই মহিলা যেন আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। সে আমার মুখের ওপর ঝুঁকে পড়ে আমার দিকে তাকিয়ে রয়েছে। তার সেই শীর্ণ হাতটা দিয়ে আমার পেটে হাত বোলাচ্ছে আর বলছে, ওকে আমায় দিয়ে দিস, আমি তো ওর জন্যেই অপেক্ষায় আছি, আমাকে দিবি না তুই? ভয় সেই রাতে চিৎকার করে উঠে। এই কথার সাথে সাথে মৃণালকে জানাই। মৃণালও পরদিন সকালেই বাড়িতে ফোন করে। আমিও মাকে ফোন করে সব কথা বলি। সবাই ওই বাড়ি ছেড়ে তখনই চলে যেতে বলে। মৃণাল আর দেরি করেনি একটুও। সেই দিনই আমরা ওখান থেকে গাড়ি ভাড়া করে কলকাতায় ব্যাক করি। এখানে এসে এক তান্ত্রিককে আমি দেখাই। তিনি আমার মামারই বন্ধু হন। তাকে কিছু বলার আগে সে আমাকে দেখে সব বুঝতে পারে। আমার দেহ বন্ধন করানো হয়, খুব সাবধানে থাকতে বলে। এও বলে আরও বেশি ক্ষতি হতে পারত আমার, নয়তো আমার সন্তানের। আমার সন্তানের জন্যই ওই অদৃশ্য আত্মা তার অস্তিত্ব আরও বেশি করে জানান দিচ্ছিল। সে চাইতো আমার সন্তানটাকে পেতে। পরে অনেক দিন কেটে গেলে মৃণালের সাথে একদিন রাস্তায় একজনের দেখা হয়, যার কাছ থেকে আমরা ওই বাড়িতে থাকাকালীন মাসকাবারি জিনিসপত্র কিনতাম। সেই দাদা তখন মৃণালকে বলে, আপনারা ওই ঘরটাতে এতদিন ছিলেন কি করে আমরা তো ভেবে পাচ্ছিলাম না, কারণ আপনাদের আগে যারা যারাই ওই ঘরটাতে এসেছিল, বিশেষ করে কোনো ফ্যামিলি, তারা কিন্তু বেশি দিন ওই বাড়িতে থাকতে পারেনি। কিন্তু অনেক সময় এরম হয়েছে যে কিছু ছেলে, মানে ইয়ং ছেলেরা মেশ বাড়ি মতো ভাড়া নিয়ে ওখানে ছিল, তাদের কিন্তু কোনো অসুবিধা হয়নি। কিন্তু কোনো ফ্যামিলি আসলেই তারা ভয় পেত, কিছু না কিছু হতো, তাই তারা খুব তাড়াতাড়ি উঠে গেছে।
এই কথা শুনে মৃণাল বলে, আপনারা যখন জানতেন ওই বাড়িতে প্রবলেম আছে, আপনারা আলাদা করে তো আমাদের আগে থেকে বলতে পারতেন, তাহলে আমরা ওই বাড়ি আরো আগে ছেড়ে দিতাম। তখন ওই ভদ্রলোক বলেন, যে ওই বাড়ির মালিক ছিল তিনি বেশ ওখানকার নাম করা লোক এবং তার একটু ক্ষমতাও রয়েছে। যদি সে জানতে পারত তাহলে হয়তো বড় অশান্তি হতো, তাই কেউ এই কথা কাউকেই জানায় না। তবে যারা ওখানে যায় তারা ভুক্তভোগী হয়, কোনো ক্ষতি হয় না, কিন্তু তারা ওই বাড়ি বেশি দিন থাকতে পারে না, ছেড়ে দেয়। আসলে ওই যে ভদ্রলোক যিনি ওই বাড়ির মালিক, তার প্রথম পক্ষের স্ত্রী তখন প্রেগনেন্ট ছিল এবং সেই সন্তান সম্ভবা অবস্থাতেই তিনি মারা গেছিলেন। কি করে মারা গেছিলেন কেউ জানে না। তারপর থেকে বলা হয় তার স্ত্রী নাকি ওই ঘরেই ঘোরাফেরা করে। পরবর্তীকালে পাশাপাশি দুটো ঘর করা হয়, কিন্তু যিনি বাড়িওয়ালা তিনি আর এখানে থাকতে পারেননি, তাই তিনি অন্য জায়গা বাড়ি ভাড়া করে থাকতেন এবং পরে নিজেই বাড়ি কিনে নেন। কিন্তু এই জায়গাতে তিনি আর ফিরে আসেননি এবং এটাকে তিনি ভাড়া হিসাবে ব্যবহার করতেন। তবে কপাল ভালো, আপনাদের কোনো অসুবিধা হয়নি। মৃণাল শুনে মনে মনে হেসেছিল, সত্যি কি অসুবিধা হয়নি আমাদের? এরপর মৃণাল সেই কথাগুলো বলেছিল যে আমরা কিরমভাবে তখন কাটিয়েছিলাম দিনগুলো। লোকটা সেদিনকে চুপ করেছিল। এই ছিল আজকের ঘটনা। ঘটনাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টও করতে পারেন। আর যদি মনে হয় আপনারা এরকম কোনো ঘটনা আরও শুনতে চান এবং চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অনেক ধন্যবাদ, ভালো থাকুন।